হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? ওকে, আমাকে একটুখানি জানাবা যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে? ওকে, তো আশা করি সবকিছু দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। আমরা আমাদের আজকের ক্লাসে আমরা বিলাসী গল্পটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে ওকে, সাউন্ড কি এখন ক্লিয়ার আছে? জানাও তো একটু সাউন্ড ক্লিয়ার কিনা এবং কথাবার্তা ওকে আছে কিনা, সবকিছু ঠিকঠাক কিনা। সাউন্ডের প্রবলেম? হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে? ঠিক আছে তো? হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে? হ্যালো, ঠিক আছে তো? হ্যালো হ্যালো। আচ্ছা, মেবি একটু ডাবল ইয়ে হয়, তাই না? ইয়া, এটা সাউন্ড রিপিট হচ্ছে। হ্যাঁ, দেখো তো একটু রিপিট হয়। এটার কারণ কি? ভিতরে আসো। সবকিছু কি ঠিকঠাক আছে? দেখো মানে সাউন্ডটা একটু মেবি রিপিট হচ্ছে। হ্যালো হ্যালো, সাউন্ড মানে দুই সাউন্ড রিপিট হয়। হ্যালো 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 হ্যালো। হ্যালো, এখন ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে তাই না? আচ্ছা, এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে বিলাসী গল্প নিয়ে আলোচনা করব। তোমরা কি সবাই খাতা কলম নিয়ে রেডি? তোমরা সবাই রেডি আছো? তোমরা রেডি হলে আমরা আস্তে ধীরে আমাদের আজকের ক্লাসে আস্তে ধীরে চলে যেতে পারি। তো ভেরি গুড, আমরা দেখি আমাদের আহ, প্রথমে আমরা একটু এই বিলাসী গল্প আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি। আমরা খুব সহজে এই গল্পটা পড়বো এবং খুব বিস্তারিত আমরা একটু পড়ার জন্য চেষ্টা করব। পুরো গল্পটা আমরা একদম লাইন বাই লাইন পড়বো এবং বুঝার জন্য বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করব। নট অনলি পড়বো, আমরা চেষ্টা করব যে জিনিসটাকে আমরা বুঝে 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 পড়বো, তাহলে আমাদের জন্য পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো লেটস গো, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা যদি একটু দেখি আমাদের যে বিলাসী গল্প আছে, বিলাসী গল্পের যে মূল ভাব বা যে মূল বিষয়বস্তু, আমরা সেই দিকে একটু ফোকাস করি এবং সেটা একটু জানার জন্য চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমরা দেখি বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 20 শতকের প্রথমার্ধে ভারতবর্ষে বাঙালি রক্ষণশীল হিন্দু সমাজের এই জিনিসগুলো বর্ণপ্রথা, হ্যাঁ, এইখানে হচ্ছে তোমার বর্ণপ্রথার ঘটনা আছে, কুসংস্কারের ঘটনা আছে, মিথ্যাচারের ঘটনা আছে। এই জায়গাগুলোতে কি হয়েছে, এই জায়গাগুলোতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ হিন্দুদের মধ্যে যারা রক্ষণশীল হিন্দু ছিল, তারা যে তাদের মধ্যে যে ধর্মীয় গোঁড়ামি ছিল, তাদের মধ্যে যে বর্ণপ্রথা ছিল, জাত প্রথা ছিল, এক জাতের মানুষ আরেক জাতের মানুষকে দেখতে পারে না, হ্যাঁ, তো এই বর্ণপ্রথা, জাত প্রথা এবং মিথ্যাচার এই সকল কিছুকে তিনি, এবং দুর্বলের উপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই গল্পে দেখতে পাই, দুর্বলের উপর অত্যাচার
যে দুর্বল দেখা যাচ্ছে সমাজে তুলনামূলক, এগুলো এখনো আমাদের সমাজে অনেক জায়গাতে এগুলো প্রচলিত আছে যে যে দুর্বল, তো উম, তার উপর দেখা যাচ্ছে অত্যাচার করছে। সমাজে একটা ধনী মানুষ, তার উপর কিন্তু কেউ কোনো প্রভাব খাটাইতে পারে না, কিন্তু সমাজে যে একটু দুর্বল তার উপর সবাই প্রভাব খাটানোর জন্য চেষ্টা করে। তো এরপর হচ্ছে অন্যায় ও হৃদয়হীনতার নানা প্রসঙ্গ রূপায়ণ করেছেন গল্পে। মৃত্যুঞ্জয় উচ্চ কায়স্থ বংশ এবং বিলাসী নিচু বংশ হওয়ায় তাদের ভালোবাসা একত্রে ঘর বাঁধা সমাজপতিরা মেনে নিতে পারেনি। অর্থাৎ মৃত্যুঞ্জয় ছিল উঁচু বংশের মানুষ আর বিলাসী ছিল নিচু বংশের মানুষ, কিন্তু তাদের দুজনের ভেতরে কোনো সমস্যা নাই। আচ্ছা সাউন্ড ঠিক আছে? একজন বলছে যে সাউন্ড সমস্যা। এই যে ক্লাসে ডিস্টার্ব করো কেন? সাউন্ড তো ঠিকই আছে। তো আমরা যদি দেখি যে এখানে দেখতে পাই যে আহ বিলাসী সে নিচু বংশের, সে একটা সাপুরে ঘরের মেয়ে ছিল। অপরদিকে আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয় যে ছিল, যে মৃত্যুঞ্জয় সে ছিল উচ্চ বংশের কায়স্থ ঘরের ছেলে। তো তখন সে সময় যারা সমাজপতি ছিল আর যারা সমাজ যারা চালাইতো তারা আসলে এই জিনিসটাকে মেনে নেয়নি এবং তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে সমাজ থেকে। সেই সমাজে সমাজপতিদের মুখের কথাই ছিল আইন, তাদের খেয়াল খুশি মতো চলতো সমাজ। বিলাসী নারী হওয়া সত্ত্বেও তার প্রতি সমাজপ্রতিদের সামান্য শ্রদ্ধাবোধ ছিল না। অর্থাৎ বিলাসী ছিল নারী, কিন্তু তার প্রতি সমাজপ্রতিদের যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধটা আসলে ছিল না। জাত ও বংশ রক্ষার নামে তারা বিলাসীর উপর নিম্ন অত্যাচার চালিয়েছে। সমাজপতিদের নির্মমতা সহ্য করেও মৃত্যুঞ্জয়কে নিয়ে বিলাসীর ঘর বাঁধা এই গল্পের একটি উল্লেখযোগ্য দিক। যদিও তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি, অর্থাৎ যদিও তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি, পরবর্তীতে আমরা দেখি যে বিলাসী মারা যায়, প্রথমে মৃত্যুঞ্জয় মারা যায়, তারপর বিলাসী মারা যায়, তবুও মৃত্যুঞ্জয় ও বিলাসী ভালোবাসা যেন নির্মম সমাজে নতুন আলোক প্রবাহ হয়ে উঠেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিলাসী এবং যদিও তাদের সংসার ঠিকঠাক মতো পরবর্তীতে হয়নি, তারা মারা গেছে, কিন্তু আসলে তাদের যেই আহ ভালোবাসা, সেই ভালোবাসাটা আসলে একটা বিরল ভালোবাসার দৃষ্টান্ত আমরা আমাদের বিলাসী গল্পে আমরা দেখতে পাই। ওকে, এরপর দেখো দৃষ্টিভঙ্গি মৃত্যুঞ্জয় শৈশব ও কৈশোর জীবনের বর্ণনা। আমরা প্রথম দিকে যখন গল্পটা যখন পড়বো, মৃত্যুঞ্জয় শৈশব এবং কৈশোর জীবনের বর্ণনা, তার যে কৈশোর জীবন আছে সেটার বর্ণনা। মানুষ সমাজে মানুষগুলো যেভাবে মৃত্যুঞ্জয়কে ঠকাতো, মানুষজন মৃত্যুঞ্জয়কে ঠকাতো। তারপর হচ্ছে মৃত্যুঞ্জয় সম্পত্তির প্রতি জ্ঞাতিখুড়ার লোভ ছিল। জ্ঞাতিখুড়া মানে মানে একই বংশের খুড়া। খুড়া বলতে এখানে আসলে বোঝাচ্ছে চাচা। খুড়া মানে কি বলো? চাচা। তাহলে মৃত্যুঞ্জয় যে সম্পদ ছিল সেই সম্পত্তির উপর আবার কার নজর ছিল? তার চাচার নজর ছিল। মৃত্যুঞ্জয়কে নিয়ে জ্ঞাতিখুড়ার মিথ্যা বলা, অসুস্থ মৃত্যুঞ্জয়ের অবস্থা এবং তার প্রতি বিলাসী সহযোগিতামূলক আচরণ, বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয় সেবা করা। আমরা দেখি মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়ে যায়, একেবারে মৃত্যুসজ্জা হয়ে যায়, তখন বিলাসী তাকে সেবা করে সুস্থ করে তুলেছে। হ্যাঁ, তারপর হচ্ছে সেবারত বিলাসীর বাহ্যিক অবস্থার বর্ণনা। ন্যাড়া মৃত্যুঞ্জয় বাড়িতে আসার কারণ, আমরা যদি দেখি যে ন্যাড়া হচ্ছে এই গল্পের বিলাসী গল্পের গল্প কথক। ন্যাড়া কি? বিলাসী গল্পের গল্প কথক। ওকে, ন্যাড়া হচ্ছে বিলাসী গল্পের গল্প কথক। তো সে মৃত্যুঞ্জয়কে দেখতে সন্ধ্যার সময় তার বাড়িতে যায়। সমাজপতিদের দৃষ্টিতে বিলাসীর অপরাধ এবং তার উপর হামলা, নির্মম নির্যাতন করা। একটা সময় আমরা দেখি যে বিলাসীর উপর মৃত্যুঞ্জয়ের যে জ্ঞাতি খুড়া, এই খুড়া সহ আরো সমাজপতি যারা রয়েছে তারা 10-12 জন মিলে গিয়ে বিলাসীর উপর অত্যাচার করে। মৃত্যুঞ্জয় জাত ধর্ম বিসর্জন দিয়ে সাপুরে হয়ে যাওয়া, এবং একটা সময় গিয়ে দেখি যে মৃত্যুঞ্জয় আসলে নিজের যে কায়স্থ যে বংশ সেটাকে সে বিসর্জন দিয়ে সেও বিলাসীর সাথে সাপুরে হয়ে গেছে। ওকে, এরপর দেখো মৃত্যুঞ্জয়ের সঙ্গে ন্যাড়া যোগদান, অর্থাৎ এরপরে মৃত্যুঞ্জয়ের সাথে ন্যাড়াও কি করে? যোগ দেয় এই সাপুরে সাপ ধরার যে বিজনেস সেখানে। এই সব ঘটনাগুলো আসলে আমাদের এই কুসংস্কার এইসব ইত্যাদি বিষয়াদিগুলো আমাদের বিলাসী গল্পের মূল উপজীব্য বিষয়। তো আমরা একটু চলে যেতে পারি আমাদের বিলাসী গল্পের যে মূল পাঠ, সেই পাঠে আমরা চলে যেতে পারি এবং আমরা গল্পটা একটু বুঝে বুঝে প্রত্যেক লাইন বাই লাইন বোঝার জন্য চেষ্টা করি। তো প্রথমেই আমরা যদি দেখি যে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যায়। তো এই গল্পটা গল্প কথককে বলতো ন্যাড়া। ন্যাড়া বলতেছে 2 ক্রোশ পথ। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে 2 ক্রোশ মানে কি। 1 ক্রোশ মানে 2 মাইলের একটু বেশি, মানে 1 ক্রোশ। এই 1 ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের থেকে আরো বেশি। তো বুঝতে পারতেছো এই 2 ক্রোশ পথ, এই 2 ক্রোশ পথ পাড়ি দিয়ে অর্থাৎ হেঁটে গিয়ে তাদেরকে কি করতে হয়? স্কুলে বিদ্যা অর্জন করতে হয়। তখন কিন্তু স্কুল কিন্তু এত অ্যাভেলেবিলিটি ছিল না স্কুলের। এখন যেমন অনেক বেশি অ্যাভেলেবেল, অনেক বেশি স্কুল কলেজ, মানে ঘর থেকে বাইরে এলে স্কুল কলেজ পাওয়া যায়, তখন এটা ছিল না। তো 2 মাইল পাড়ি দিয়ে 2 ক্রোশ পথ পাড়ি দিয়ে তাদেরকে স্কুলে যেতে হয়। আমি একা নয়, 10-12 জন, যাহাদের বাটি পল্লী গ্রামে। এই বাটি শব্দের অর্থ কি? বাটি শব্দের অর্থ হচ্ছে বাড়ি, অর্থাৎ যাদের বাড়ি হচ্ছে পল্লী গ্রামে, তারা সবাই এইভাবে হেঁটে 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 কি করতে হয়? স্কুলে যেতে হয়। শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। অর্থাৎ এই যে 100 জনের মধ্যে যারা শতকরা 80 জন, 100 জনের মধ্যে ন্যাড়ার মতে শতকরা 80 জনকে এত দূরে গিয়ে কি করতে হয়? বিদ্যা অর্জন করতে হয়। তো বুঝতেই পারতেছ যে তখন যেহেতু স্কুল কাছে না, তো কাজেই দূরে গিয়ে তাদেরকে কি করতে হবে? পড়তে হবে। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিলে
করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে যে ছেলে সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল না, ঢের বেশি, মানে 4 ক্রোশ মানে কিন্তু 8 মাইল না, 8 মাইলের থেকে একটু বেশি। তো তারা যখন স্কুলে যায় সেই ঘটনার বর্ণনা দেওয়া আছে যে বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, যখন বর্ষা হয় তখন মাথার উপর থাকে কি মেঘের জল, বুঝছো? তখন মানে বর্ষার দিনে গ্রাম অঞ্চল অনেক বেশি বৃষ্টি হয়, সেটার বর্ণনা দিচ্ছে। তারপর হচ্ছে পায়ের নিচে 1 হাঁটু কাদা। তোমরা দেখবা যে গ্রামের দিকে যখন যাও, গ্রামের দিকে গেলে তখন দেখবা যে আহ, গ্রামের দিকে যখন যাও তখন গ্রামের দিকে গেলে দেখবা যে গ্রামের যে রাস্তা, ওই রাস্তা বৃষ্টির সময় অনেক সময় একেবারে হাঁটু সমান কি হয়ে যায়, কাদা হয়ে যায়, সেটার কথা বলছে। আবার যখন গ্রীষ্ম হয় তখন জলের বদলে কড়া সূর্য, তখন তারা যখন স্কুলে যায় তখন এই বৃষ্টির বদলে তারা কি সূর্যের প্রচন্ড তাপ খেয়ে তাদেরকে কি করতে হয়, স্কুলে যেতে হয়। কাদার বদলে ধুলার সাগর, আর গ্রীষ্মকালে কাদা থাকে না কিন্তু ধুলা, একেবারে ধুলাবালিতে কি হয়ে যায়, সাগর হয়ে যায় মনে হচ্ছে। স্কুল ঘর করিতে হয় সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী। এই যে মা সরস্বতীর ছবি এখানে দেখতে পাচ্ছ, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। সরস্বতী কিসের দেবী বলতো? বিদ্যার দেবী, বিদ্যার দেবী। তো যেহেতু যেহেতু তারা এত কষ্ট করে স্কুল করতে যায়, যেহেতু তারা এত কষ্ট করে এত দূর পথ পাড়ি দিয়ে তারা স্কুল করতে যায় বা শিখতে যায়, এই জন্য মা সরস্বতী তাদের খুশি হইয়া বর, বর মানে হচ্ছে দোয়া, বা যেটাকে আমরা বলতে পারি আশীর্বাদ, অর্থাৎ তাদেরকে বর দিবেন। হ্যাঁ, কি তাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে মুখ লুকাইবেন ভাবিয়া পান না। অর্থাৎ তাদের যন্ত্রণায় তার মানে এই যে এরা যে দেখো ঘটনা হওয়ার কথা কি ছিল, যে মা সরস্বতী বিদ্যার দেবী তাদেরকে বর দেওয়ার কথা, আশীর্বাদ দেওয়ার কথা, যে ঠিক আছে তুই অনেক কষ্ট করে পড়াশোনা করিস, কিন্তু এরা পড়তে গিয়ে এমন কিছু কাজ করে যে এটা দেখে সরস্বতী কোথায় যে মুখ লুকাইবেন সেটা ভেবে পান না। আসো আমরা দেখি। তারপর এই কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামে বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান, তাদের 4 কোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেউ কেউ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা নাই তাদের কথা না হয়, ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সেই জ্বালা নাই তেমন সব ভদ্রলোক কি সুখে গ্রাম ছাড়িয়া পালায়ন করেন। এবার খুব গুরুত্বপূর্ণ একটা লাইন বলছে, বলছে যে যাদের গ্রামে যারা খাইতে পারে না, যাদের ক্ষুধার জ্বালা আছে, তাদেরটা না হয় বুঝলাম তারা শহরে চলে যায় ক্ষুধার জ্বালায়, কিন্তু যাদের গ্রামে সবকিছু আছে তারা কেন গ্রামের থেকে শহরে চলে যায়? দেখবা গ্রাম থেকে মানুষজন কিন্তু শহরের দিকে চলে যায়, যায় না? গ্রাম থেকে মানুষজন শহরের দিকে শিফট করে, এই যে একটু পড়াশোনা করেই অনেকে মেজরিটি দেখবা যে শহরে চলে যায়, সেটার কথাই বলছে। তারা বাস করিলে থাকিলে তো পল্লীর এই দুর্দশা হয় না। দেখো সবাই বিদেশে মানে ঢাকায় গিয়ে সবাই কি হয়ে যায়, অনেক বড় সাহেব হয়ে যায়, অনেক বড় টাকা পয়সা ইনকাম করে, অনেক কোটিপতি লাখপতি হয়ে যায়, কিন্তু এরা সবাই যদি গ্রামে যদি বসবাস করতো তাহলে তো কখনো গ্রামের এই দুর্দশা হতো না, রাস্তাঘাট থাকে না, হ্যাঁ, স্কুল কলেজ থাকে না। সেটাই বলছে। ম্যালেরিয়ার কথা নাই নাই পড়িলাম। এই যে ম্যালেরিয়া, এটা একটা রোগ। এই ম্যালেরিয়া রোগে তখন দেখা যাচ্ছে প্রাচীনকালে বহু মানুষ কি করতো, মারা যেত। ম্যালেরিয়া, কলেরা, ডেঙ্গু, এগুলোতে অনেক মানুষ মারা যেত, তখন অত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। সে থাক, কিন্তু এই 4 কোশ পথ হাঁটার জ্বালা কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালায়ন করে তার সংখ্যা নাই। অর্থাৎ এই যে 4 ক্রোশ পথ, এত দূরত্ব, 4 ক্রোশ মানে কি 3-4টা গ্রাম পাড়ি দিতে হয়, 3-4টা গ্রাম পাড়ি দিয়ে তারা স্কুলে যেতে হয়, এই যে একটা কষ্ট, এই কষ্ট থেকে বাঁচার জন্য অনেকে শহরে চলে যায়, কারণ শহরে স্কুল কলেজ অনেক বেশি। তারপরে একদিন ছেলেপুলে পড়া শেষ হয় বটে, কিন্তু তখন আর শহরের সুযোগ সুবিধা রুচি লইয়া আর গ্রামে ফিরিয়া আসা চলে না। ধরো পড়াশোনা করার জন্য গ্রাম গ্রাম থেকে শহরে গেছে, কিন্তু তারা কি আবার পড়াশোনা শেষ করে গ্রামে আসে? কখনোই না। কারণ শহরের উন্নত রুচি, উন্নত সুযোগ সুবিধার কারণে তারা আর গ্রামের দিকে মুভ করে না। কিন্তু থাকে সকল বাজে কথা, স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3খানা গ্রাম পার হইতে হয়। অর্থাৎ স্কুলে যখন যায় তখন এই এই যে 2-3টা যে গ্রাম থাকে, 2-3টা গ্রাম তাদেরকে কি করতে হয়, পাড়ি দিতে হয়। সো বুঝতে পারতেছো তোমরা যারা গ্রামে পড়াশোনা করো, এখন তো আসলে এই অবস্থা নাই, আগে যেরকম অবস্থা ছিল, অনেক মানে একেবারেই তোমার ইয়ে ছিল না, স্কুল কলেজ ছিল না। তো যাই হোক, তারা যখন স্কুলে যায় তখন আসলে তারা কি করে, এটা তোমাদের অনেকের সাথে মিলবে। কার বাগানে আম পাকিতে শুরু করিতেছে, কোন বনে বইছি, বন মানে তো বুঝো, কোন বনে বইছি, বইছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাঁটাযুক্ত ছোট গাছের ফল, এই যে এটাকে বলে, এটা হচ্ছে বইছি ফল, ওয়ান কাইন্ড অফ বড়ই। তো কার বইছি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল পাকিল, কার মর্তমান রম্বার কাদি, রম্বার কাদি মানে হচ্ছে এই যে কলার ছড়া, রম্বার কাদি, বুঝছো? কার কলার ছড়া, হ্যাঁ, ধরতেছে, এগুলো তারা দেখছে, কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। কার কানাছে, কানাছে মানে হচ্ছে ঘরের পেছনকার দিকে যে জায়গা থাকে ওটাকে বলে কানাছে। গ্রাম অঞ্চলে দেখবে যে বাড়ির পিছনে একটা জায়গা থাকে। তো বলছে কার কানাছে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিতেছে, অর্থাৎ কার কানাসের ঝোপের মধ্যে আনারস একটু পাকতেছে, গায়ে রং ধরতেছে, মানে কি আনারস যখন পাকে তখন আনারস হলুদ বর্ণ ধারণ করে, সেটার কথা বলছে। কার পুকুর পাড়ে খেজুরের মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, অর্থাৎ কার খেজুরের পাড়ে
খেজুরের মেথি তো বুঝোই, যে খেজুরের যে ছড়া থাকে এরকম, খেজুরের মেথি কাটিয়া পরিবার সম্ভাবনা অল্প, এই সব খবর লইতে সময় যায়, বুঝছো? অর্থাৎ তারা যখন স্কুলে যায় তখন তাদের আসলে পড়াশোনার দিকে তাদের মনোযোগ নাই, তারা মানুষের এইগুলো দেখে। তোমরাও যারা স্কুল কলেজে গ্রামে যারা গেছো তারা কিন্তু এই আকাম কিন্তু করছো। মনে করো স্কুলে যাচ্ছ, কারো কাছে একটা আম দেখছো, পায়রা খাইয়ে ফেলাইছো, কারো গাছে কোনো একটা ফল দেখছো, ঠাস করে নিয়ে নিছো। তো তাদের আসলে পড়াশোনার থেকেও গ্রামের ছেলে মেয়েদের এগুলোর প্রতি বেশি তাদের মনোযোগ। এই জন্য কবি এখানে ন্যাড়া এখানে এই জিনিসগুলো তুলে ধরেছে। চলো আমরা একটু জ্ঞানমূলক কিছু প্রশ্ন সলভ করি। পল্লীগ্রামে কত শতাংশ মানুষ 2 ক্রোশ পথ হাঁটিয়ে স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়? আমাদের প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, বিলাসী গল্পে কার মুখ লুকানোর কথা বলা হয়েছে বলো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে কোন রোগের নামের কথা উল্লেখ আছে বলো তো? 3টা কোশ্চেন সলভ করো ঝটপট। দ্রুত। তাহলে খেয়াল করো, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 80%, তাই না? এটা হচ্ছে 80%। এরপর খেয়াল করো, বিলাসী গল্পে কার মুখ লুকানোর কথা? উত্তর হচ্ছে সরস্বতী। ঠিক আছে, এরপর দেখো বিলাসী গল্পে কোন রোগের নাম উল্লেখ আছে? ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া। ওকে, গুড। ওকে, এরপরে আসো আমরা দেখি যে কিন্তু আসল যে বিদ্যা, অর্থাৎ তারা এইসব বিদ্যা নিয়েই থাকে, চুরিদারি কিভাবে করবে। কিন্তু আসল যে বিদ্যা, কামসাটকার রাজধানীর নাম কি? এখন কামসাটকা কি, দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার পূর্বে অবস্থিত একটি উপদ্বীপ, যার রাজধানীর নাম হচ্ছে পেত্রোপাভলোভস্ক বা ভস্ক। এবং সাইবেরিয়ার খনিতে সোনা মেলে না রূপা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসত মানে হচ্ছে সুযোগ বা সময়, সেগুলো তাদের সময় মিলে না। অর্থাৎ আসল যে পড়াশোনা, এটার রাজধানী কি, এই খনিতে কি সোনা পাওয়া যায় না রূপা পাওয়া যায়, তারা এগুলো জানে না। কাজেই এক্সামিনের সময়, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা, এক্সামিন মানে কি পরীক্ষা, যখন পরীক্ষা হয় তখন কি হয়, পরীক্ষার সময় এডেন কি, যদি তাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে এডেন কি, তো এডেন কি দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, লোহিত ও আরব সাগরের প্রবেশ পথে, হ্যাঁ, আরব দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিখ্যাত সামুদ্রিক লবণ তৈরির জন্য যে বন্দর। জিজ্ঞেস করিলে বলি পার্সিয়ার বন্দর, অর্থাৎ উত্তর ভুলভাল উত্তর দেয়, বলে যে পার্সিয়ার বন্দর অর্থাৎ ইরানের একটা বন্দর, উত্তর আসলে ভুল, বুঝছো? তো এরা এরকম ভুলভাল উত্তর দেয়, অর্থাৎ আসল যে বিদ্যা অর্জন করার তাদেরকে স্কুলে পাঠাইছে এটা আসলে তারা জানে না। এরপর আবার যখন তাদেরকে বলা হয় যে হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখে আসে তোগলক খা, হুমায়ুনের বাপের নাম কিন্তু তোগলক খা না। এখানে দেখতে পাচ্ছ ইতিহাসে আসলে কোন তোগলক খায়ের কথা বলছি, ইতিহাসে আমরা 3জন তোগলক খা পাই, গিয়াসউদ্দিন তোগলক খা, তারপর হচ্ছে মোহাম্মদ তোগলক খা, তারপর হচ্ছে ফিরোজ তোগলক খা। তো বুঝতেই পারতেছো যে হুমায়ুনের বাপের নাম কি জানতে চাইলে তারা সেখানেও ভুলভাল উত্তর দেয়। এবং আজ 40-এর কোঠা পড়েও দেখি সকল বিষয় ধারণা একই রকম আছে। তারপরও প্রমোশনের দিন, প্রমোশন মানে হচ্ছে যেদিন পরীক্ষার রেজাল্ট দেয়, তোমাদের যেদিন রেজাল্ট দেয় সেই দিন আর কি, যেদিন রেজাল্ট দেয় রেজাল্টের দিন তারা মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করে, কি করে, মাস্টারকে ঠেঙানো উচিত। অর্থাৎ যখন তারা রেজাল্টের দিন যখন তারা দেখে যে ফেল মারে, ঠিক আছে, বুঝছো? আহ যখন তারা যখন তারা কি করে, ফেল করে, তখন তারা চিন্তা করে যে মাস্টারকে ঠেঙানো উচিত, অর্থাৎ মাস্টার আমাদেরকে ফেল করা দিয়েছে, মাস্টারের মারা উচিত। এরকম গ্রাম অঞ্চলে কিন্তু হয়, আমাদের গ্রামে এক হাই স্কুলের এরকম
টিচারে এরকম পোলাপাইন কিছু পোলাপাইন ফেল করছে, আর পোলাপাইন গিয়ে ইচ্ছা মতো গিয়ে স্যারে গিয়ে মাইর শুরু করে দিছে। ভাগ্যিস অনলাইনে পড়ায়, এই জন্য মাইরটের খাওয়া লাগে না, পাশ ফেলেরও চিন্তা নাই। কখনো বা ঠিক করি এমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়া কর্তব্য। এরপর তারা কি চিন্তা করে যে এত বাজে স্কুলে কেন পড়ি যেখানে আমরা ফেল করি, অথচ ওরা যে নিজেরাই পড়াশোনা করে না এটা তাদের চিন্তা নেই। আমাদের গ্রামে এক ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলের পথে দেখা হইতো, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। এবার আসছে যে সেই মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে। আমার চেয়ে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। আচ্ছা, তো তখন ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 10ম শ্রেণী, সেকেন্ড ক্লাস মানে হচ্ছে 9ম শ্রেণী, আর 3rd ক্লাস মানে হচ্ছে আমরা যেটাকে বর্তমান বলি 8ম শ্রেণী। তো ওই ছেলেটা তখন হচ্ছে 3rd ক্লাসে পড়তো, অর্থাৎ 8ম শ্রেণীতে পড়তো। কবে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়েছিল এ খবর আমরা কেউই জানিতাম না, অর্থাৎ কবে যে সে 3rd ক্লাসে উঠছে এটা কেউ জানে না। কারণ কি? কারণ সে ছিল আদুবাই। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। প্রত্নতাত্ত্বিক কি বলতো? প্রত্নতাত্ত্বিক হচ্ছে যারা প্রাচীন বিষয় নিয়ে গবেষণা করে, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। অর্থাৎ সে যে কবে এই 3rd ক্লাসে উঠছে এটা জানতে হলে প্রত্নতাত্ত্বিকের গবেষণা করতে হবে। আমরা কিন্তু তাহার এই 3rd ক্লাসেই চিরদিন দেখিয়ে আসিয়াছি। তাহার 4th ক্লাসে পড়িবার ইতিহাস কখনো শুনি নাই। 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। অর্থাৎ কবে যে 2nd ক্লাসে সে উঠবে এই খবরও পাই নাই। আবার সে যে 4th ক্লাস থেকে কবে 3rd ক্লাসে উঠছে এটাও আমরা কেউ জানি না। আদুবাই দেখবা যে সারা জীবন একই ক্লাসে থাকে, একই ক্লাসে থাকে, এরকম আর কি। তো মৃত্যুঞ্জয় আদুবাই ছিল, সারা জীবন একই ক্লাসে। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান ছিল। তাহলে মৃত্যুঞ্জয়ের কি ছিল? প্রকাণ্ড মানে হচ্ছে বড়, একটা বড় আম কাঁঠালের বাগান ছিল। এন্ড দেন ছিল তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়া বাড়ি ছিল। পোড়া বাড়ি মানে হচ্ছে প্রাচীন বাড়ি, পড়ে থাকে এমন বাড়ি। আর ছিল একটা জ্ঞাতি খুড়া, অর্থাৎ আর তার একটা চাচা ছিল। তো মৃত্যুঞ্জয়ের এই 3টা জিনিস ছিল। আমরা যদি একটু যদি সংক্ষেপে যদি দেখি মৃত্যুঞ্জয়ের কোন 3টা জিনিস ছিল। নাম্বার 1, মৃত্যুঞ্জয়ের একটা এক পাশে একটা আম কাঁঠালের বাগান ছিল, এখানে ছবিতে দেখতে পাচ্ছ। নাম্বার 2, তার ছিল একটা প্রকাণ্ড পোড়া বাড়ি, এরকম একটা বড় একটা কি ছিল? বাড়ি ছিল। এন্ড নাম্বার 3, তার ছিল এমন একটা খুড়া ছিল, এমন একটা কি ছিল? জ্ঞাতি খুড়া ছিল, একটা চাচা ছিল। এই 3টা জিনিস মৃত্যুঞ্জয় ছিল। ওকে, বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তো জিনিসগুলো এইভাবে আমরা চাইলে অনেক ইজি ওয়েতে মনে রাখতে পারি। এরপর দেখো এই যে এবার দেখো এবার বলতেছে খুড়ার কাজ কি ছিল। খুড়া এবার কি কি বলতো? খুড়ার কাজ ছিল ভাই বোন নামে হেঁটে 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 কি করা? দুর্নাম করা। সেই দুর্নামগুলোর ভিতরে একটা হচ্ছে ভাই বোন নানাবিধ দুর্নাম রটনা করা। এরপর তো বলতো সে গাঁজা খায়, সে গুলি খায়। গুলি মানে তো বুঝছো, এটাও নেশা জাতীয় দ্রব্য। তোমাদেরকে না শিখাই, পরে দেখা যাবে যে তোমরাই বানাই খাওয়া শুরু করছো। তো সে বলতেছে সে গাঁজা খায়, সে গুলি খায়, এমন আরো কত কি। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো। সে আরো একটা কাজ করতো, কি বলে বেড়াতো? ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, অর্থাৎ মৃত্যুঞ্জয় যে বাগান ছিল এই বাগানের অর্ধেক তার নিজের, এটা সে দাবি করে। নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, কিন্তু সে কথা পরে হইবে, অর্থাৎ এই কথা পরে হইবে। একদিন সে এই বাগানের মালিকানা সে নিছে, কিন্তু সেটা উপর আদালতের হুকুমে, মানে উপরওয়ালার হুকুমে। সেটা কিভাবে হয়েছে সেটা পরে দেখবে। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন মারা যায় এরপরে সে এটার ভাগ নেয় আর কি। এটা হচ্ছে বিষয়। এরপর দেখো আমরা যদি দেখি মৃত্যুঞ্জয় নিজেরা দিয়ে খাইতো, এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়ে তাহার সারা বছর খাওয়া পড়া চলিত, আহ এবং ভালো করেই চলিত, ঠিক আছে। অর্থাৎ তার যে আম কাঁঠাল বাগান ছিল এটা সে মানে ভাড়া দিত, এটা দিয়ে চলতো। সেখানে দেখা যাইতো সেদিন যেখানে দেখি ছেঁড়া খোড়া মলিন বইগুলো বগলের পথে করিয়া পথের এক ধার দিয়ে নীরবে চলেছে। অর্থাৎ এই পথের এক ধার দিয়ে ছেঁড়া খোড়া এরকম বই নিয়ে, মলিন বই নিয়ে সে বগলে করে নিয়ে হাঁটতো। তাহাকে কখনো কাহারো সহিত যাচিয়া, যাচিয়া মানে কি? যাচিয়া মানে হচ্ছে নিজে গিয়ে, অর্থাৎ সে কখনো নিজে থেকে কারোর সাথে আলাপ করে নাই, বরঞ্চ উপযাজক হই। উপযাজক মানে হচ্ছে নিজে সেদে সেদে গিয়ে নিজ থেকে কথা কইতাম আমরা। অর্থাৎ সে কখনো নিজের সাথে কথা বলতো না, বরং আমরাই গিয়ে তার সাথে কি করতাম? আমরা গিয়ে তার সাথে উপযাজক হয়ে কথা বলতাম। কেন কথা বলতো সবাই? এটারও একটা কারণ আছে, সেটা আমরা আসতেছি। তার আগে আমরা একটু ওই কোশ্চেনটা সলভ করি। এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞেস করিলে ছেলেগুলো কি উত্তর দেয়? এমন কি স্কুলে, হ্যাঁ, স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য, কে কখনো কারোর সহিত যাচিয়ে আলাপ করে না? 3টে প্রশ্ন একটু সলভ করো। সলভ করো।
ওকে, তাহলে এবার দেখো এটার উত্তর কি বলতো, এটা হচ্ছে ফার্সিয়ার বন্দর। আর এখানে বলছে কি, এখানে বলছে বিশ্রী স্কুল, অমন বিশ্রী স্কুল। এরপর বলছে কেউ কখনো কারোর সাথে, উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। ঠিক আছে, কে কখনো কারো সহিত যাচিয়ে কথা বলে, উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। ওকে, এরপর বলছে মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল, এটা তো পারবা, আম কাঁঠালের বাগান ছিল। খুড়ার ভাইপোর নামে কি দুর্নাম রচনা করতো, কি দুর্নাম রচনা করতো, সে গাঁজা খায়, গুলি খায়। এরপর বলছে মৃত্যুঞ্জয় বাগানে কতটুকু, অর্ধেক, অর্ধেক সে নিজের বলে দাবি করত। আচ্ছা, এরপর দেখো তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানে খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না, অর্থাৎ গ্রামের মধ্যে সে এক পিস ছিল। যে মানুষদেরকে গ্রামে আমি যেমন পোলা পাই না, আমার স্টুডেন্ট আসলে তাদেরকে কি করি, দোকান থেকে এটা সেটা কিনে খাওয়াই। তো মৃত্যুঞ্জয় ছিল এরকম আমার মতো, গ্রামে যারাই পাইতো তারা কি করতো, দোকান থেকে খাওয়াইতো। আর শুধু ছেলেরাই নাই, কত ছেলের বাপ কত ভাবে যে গোপনে ছেলেকে দিয়ে তাহার স্কুলের মাহিনা, মাহিনা মানে হচ্ছে বেতন, স্কুলের মাহিনা হারায় গেছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহেন না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। অর্থাৎ মৃত্যুঞ্জয় সবাইকে খাওয়াইতো, কিন্তু কি করো, কিন্তু কেউই তার ঋণ স্বীকার করতো না, বরং তারা কেউ ভালো জানতো না, এটার কথা বলছে। অনেকদিন মৃত্যুঞ্জয় দেখা নাই, একদিন শোনা গেল সে মরমর, মরমর মানে কি, মরে যাচ্ছে। আরেকদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো, মালোপাড়া মানে হচ্ছে মানে সাপুরেদের পাড়া আর কি, সাপুরে পাড়া, সাপুরেরা যেখানে বসবাস করে, এই যে সাপুরেদের যে পাড়া, সেখানে এক বুড়ো মালো সেখানে বাস করতো, তার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এই যাত্রা ফিরিয়ে আনিয়েছে। অর্থাৎ আহ যম তো বুঝোই, যমরাজ যে মানুষের জীবন ইয়ে করে, তো তাকে সেই যাত্রায় কি করছে, ফিরে আনছে। তো এটা জানলো। এরপর দেখো অনেকদিন তার মিষ্টান্নের সদ্যই করিয়াছে, মনটা কেমন করিতে লাগলো, একদিন সন্ধ্যা অন্ধকারে লুকাইয়া তাকে দেখতে গেলাম। কেউ কি বলতে পারবা কেন নেরা লুকাই গেছে? কারণ মৃত্যুঞ্জয়কে ওই সমাজের মানুষজন কেউ ভালো জানতো না, ভালো দেখতো না, এই জন্য। তাহার পোড়া বাড়িতে প্রাচীরের বালাই ছিল না, অর্থাৎ তার পোড়া বাড়িতে কোনো প্রাচীর ছিল না, কোনো দেওয়াল ছিল না। স্বাচ্ছন্দ্যে ভিতরে ঢুকিয়া দেখি ঘরে দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলতেছে, এই যে এরকম একটা কি জ্বলতেছে, বাতি জ্বলতেছে। আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তার কঙ্কালসার দেহের প্রতি চাহিয়া বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টা ত্রুটি করেন নাই। অর্থাৎ যমরাজ তার জীবন নেওয়ার জন্য, তাকে মারার জন্য অনেক চেষ্টা করছে, তবে সে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠতে পারেন নাই। সে কেবল ওই মেয়েটির জোরে সে শিয়ারে বসিয়া পাখায় বাতাস করিতেছিল। মেয়েটা তার মাথার কাছে, শিয়ার মানে হচ্ছে মাথা, শিয়ার মানে কি মাথা, তার মাথার কাছে বসে কি করতেছে, মাথায় পাখা দিয়ে এভাবে বাতাস করতেছে। আকস্মাত, আকস্মাত মানে কি হঠাৎ, হঠাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইলেন, এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। এবার নেরা প্রথম এই বিলাসীকে কি করলো, বিলাসীকে দেখলো, বুড়ো সাপুরের মেয়ে বিলাসীকে দেখলো। এবার আমরা এখানে বিলাসী সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাই, তার মধ্যে একটা হচ্ছে তার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারলাম না। অর্থাৎ এই বিলাসীর বয়সটা আসলে কত, এটা আসলে বোঝা যাচ্ছে না। মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস ধরে শয্যাগত, এই 10-15 দিনে সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় ছিল, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়ে ইহার শরীরে আর কিছুই নাই। অর্থাৎ মেয়েটার চোখের দিকে তাকাই সে বুঝতে পারছে যে বয়স মেয়ের যাই হোক, কিন্তু খেটে খেটে এই মেয়ের আর কোনো কিছু কি নাই, বাদ নাই। অর্থাৎ অনেক মানুষ দেখবে যে অনেক বেশি পরিশ্রম করলে বয়স একজ্যাক্ট আর ধরা যায় না, সে যে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, এটা তার চেহারার দিকে বোঝা যায়। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। ফুলদানির মধ্যে তুমি যদি জল দিয়ে একটা বাসি ফুলকে ভিজিয়ে রাখো, তাহলে দেখবা বাসি ফুলকে এরকম টোকা দিলে ফুলের পাপড়িগুলো পড়ে যায়, সেটার কথা বলছে। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিল, বললো কে নেরা? আমি বললাম মেয়েটি ঘাড় হেট করিয়া, হেট মানে কি, হেট মানে হচ্ছে নিচ, মেয়েটা ঘাড় নিচ করিয়া দাঁড়াইয়া রইল। মৃত্যুঞ্জয় যে দু চারটি কথাই তাহা কইল, তার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলেছে সে শয্যাগত, শয্যাগত শুয়ে আছে। অর্থাৎ 1.5 মাস ধরে মৃত্যুঞ্জয় কি করছে, সে শুয়ে আছে। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল, এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে। 10-15 দিন তার একেবারে কি ছিল না, কোনো সেন্সই ছিল না। এই কয়েকদিন সে কি করতেছে, লোক চিনতে পারতেছে। যদি কখনো সে বিছানা ছাড়িয়ে উঠতে পারে, কিন্তু আর ভয় নাই। অর্থাৎ যদিও এখন সে বিছানা ছেড়ে উঠতে পারবে, কিন্তু এখন আর কোনো ভয় নাই, মানে বিছানা ছেড়ে উঠতে পারে না, কিন্তু এখন আর ভয় নেই। বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয় চিকিৎসা করিত, বলো?
এরপর নেরা কখন মৃত্যুঞ্জয় বাড়ি গেল? এরপর মৃত্যুঞ্জয় পোড়া বাড়িতে কিসের বালাই নাই? আচ্ছা, এটা হচ্ছে বুড়ো মালো। হ্যাঁ, এটা তোমরা অনেকে উত্তর করবা বিলাসী। বিলাসী তার সেবা করত, কিন্তু তার যে শ্বশুর ছিল সে। নেরা কখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায় বলো তো? এরপর বলছে মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নাই বলো? কল দিছিল কি চেক করছো তুমি? আচ্ছা, এইবার আসো তাহলে এটা কি হবে? নেরা কখন মৃত্যুঞ্জয়ের বাড়ি গেল? তাহলে বলো, নেরা কখন মৃত্যুঞ্জয়ের বাড়ি গেল? কখন গেল বলো? সন্ধ্যায়। ভেরি গুড। এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে অনেক। এরপর কি খেয়াল করো, মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই ছিল না? তো হচ্ছে প্রাচীর। প্রাচীর মানে দেওয়াল। হ্যাঁ, প্রাচীরের বালাই ছিল না। আচ্ছা, এরপর যমরাজ কার জন্য শেষ পর্যন্ত সুবিধা করিয়ে উঠতে পারেন নাই? মৃত্যুঞ্জয় কত মাস ধরে শয্যাগত? বিলাসী গল্পে বিলাসীকে কেমন ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে বলো? এই কোশ্চেনগুলোই দেখবা যে জ্ঞানমূলকে প্রশ্ন আসবে। ওকে, তাহলে এবার দেখো, যমরাজ কার জন্য শেষ পর্যন্ত সুবিধা করিয়ে উঠতে পারেন নাই? উত্তর হচ্ছে বিলাসীর জন্য, তাই না? এরপর খেয়াল করো, মৃত্যুঞ্জয় কত মাস ধরে? 1.5 মাস। এরপর খেয়াল করো, বিলাসী গল্পে বিলাসীকে কেমন ফুলের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে বাসি ফুল। ঠিক আছে, উত্তর হচ্ছে বাসি ফুল। ওকে, এরপর খেয়াল করো, ভয় নাই থাকুক কিন্তু ছেলে মানুষ হইলে এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা নাই, সেই রুগী এই বনের মধ্যে একাকী, যে মেয়ে বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছে সে কত বড় গুরু ভার। অর্থাৎ একটা এত বড় একটা বনের মধ্যে, একটা ঘন জঙ্গলের মধ্যে একটা মেয়ে একটা পুরুষ মানুষকে নিয়ে থাকে। তো এটা চিন্তা করতেছে যে এটা অনেক বড় সাহসের কাজ। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি, হ্যাঁ, তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়ে তুলিয়াছে, এই বস্তু বলতে এখানে বোঝানো হচ্ছে ভালোবাসা। এটা এমসিকিউ আসে বোর্ডে, যে ভালোবাসার কারণে এটা অসাধ্যটা সাধন হয়েছে, তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আমাকে একটা প্রদীপ লইয়া, প্রদীপ মানে কি? বাতি। মেয়েটা তাকে একটা বাতি নিয়ে কি বললো? একটা বাতি লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কয় না। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? অর্থাৎ মৃত্যুঞ্জয়কে বলতে, তুমি কি ভয় পাবা? তোমাকে কি রাস্তা পর্যন্ত দিয়ে আসবো? বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো ভূত হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। অর্থাৎ তুমি আমাকে পৌঁছে দেওয়া লাগবে না, তুমি জাস্ট আমাকে বাতিটা দাও, আলোটা দাও। সে প্রদীপ আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো। এবার বলছে যে তুমি তো একলা যাবা, একলা যেতে তোমার ভয় করবে কিনা, আমি কি আরেকটু এগিয়ে দিয়ে আসবো কিনা? মেয়েটা এটা জানতে যাচ্ছে। এবার ন্যারারেটে একটু ইগোতে লাগলো। কেন লাগলো? যে মেয়ে মানুষ জিজ্ঞেস করবে, ভয় করবে না তো, সুতরাং মনে যাই থাক, প্রতি উত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইতে লাগলাম। ন্যারা কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছে, কিন্তু একটা মেয়ে মানুষ তারা এগিয়ে দিয়ে আসবে, এটা তার পার্সোনালিটিতে মানে
এটা লাগবে না বলো? তোমরা যদি একটা মেয়ে মানুষ যদি বলে তুমি ভয় পাবা, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসবো, তাহলে তো তুমি মেয়ে মানুষই না, তুমি তো ছেলে মানুষই না, তাহলে তুমি মেয়ে মানুষ না। তো নেরা ভয় পাওয়া সত্ত্বেও না বলে আগাইলো। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, কারণ সাপ বিচ্ছু অনেক কিছু থাকে। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য, এবং কেন এই আলো আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাইল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইতো, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়, পীড়িত মানে অসুস্থ, অসুস্থ মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি শেষ পর্যন্ত তার মন সরিল না। অর্থাৎ সে হয়তো মানে আমাকে দিয়ে আসতো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তার মন সরল না। কেন সরল না? যে মৃত্যুঞ্জয় আবার একা। তো এই জন্য 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বোধ করি ভয় করিতে হইতো। কিন্তু পরক্ষণেই মেয়েটির কথায় সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প রুগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একা কি করিত, কেমন করিয়া সে রাত কাটিত। এবার নেরা চিন্তা করতেছে যে মৃত্যুঞ্জয় যদি মইরা যাইতো, তাহলে মইরা গেলে এই যে এত মানে এই একটা লাশ নিয়ে একটা ঘন জঙ্গলের মধ্যে কিভাবে থাকতো। তুমি বলো, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তুমি যাকে মনে করো, তারে নিয়ে তুমি কি একটা ঘন জঙ্গলের মধ্যে একটা রাত লাশ নিয়ে থাকতে পারবা? এটা খুব কঠিন না? এখানে সেই জিনিসটাই বললো। বিলাসী নেরাকে কতটুকু পর্যন্ত এগিয়ে দিয়েছে বলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাস্তা পর্যন্ত তোমাকে রেখে আসবো কি উক্তিটি কার? এটা সবাই পারবা, এটা হচ্ছে বিলাসীর উক্তি, তাই না? আচ্ছা, এরপর বলছে যে কার কথা মনে হওয়ার নেরার মন থেকে সকল ভয় দূর হয়ে গেল, বলো, সলভ করো। ওকে, আচ্ছা তাহলে দেখো, গুড। এটা তো বুঝতে পারতো সেটা বিলাসীর উক্তি। বিলাসী নেরাকে কতটুকু পথ পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিল? উত্তর হচ্ছে ভাঙা প্রাচীর পর্যন্ত। ভাঙা প্রাচীর, ঠিক আছে। আচ্ছা, এর পর্যন্ত দেখো, এরপরে খেয়াল করে দেখো, এরপর বলছে কার কথা মনে হওয়ায় নেরার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। উত্তর হচ্ছে বিলাসী। বিলাসীর কথা মনে হওয়ায় তার মন থেকে কি হয়েছে? সমস্ত ভয় কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, এরপর খেয়াল করো, এরপর হচ্ছে নেরার আত্মীয়র মৃত্যুকালের ঘটনা। এখানে নেরা তার আত্মীয়র মৃত্যুর সময়ের একটা ঘটনা এখানে খুব সুন্দর করে তুলে ধরছে। সেটা কি? এ প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়র মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। অর্থাৎ নেরা তার এক আত্মীয়র ঘটনা বলতেছে, যেখানে আমরা দেখি যে নেরা এবং হচ্ছে তার যেই আত্মীয়, নেরা এবং তার আত্মীয়র বউ ছাড়া আর কেউই ছিল না। তার স্ত্রী শোকে আবেগে ধপাধপি করি এমন কাণ্ড করিয়া তুলিয়েছে যে ভয় হইল তার পান্টা বুঝি বাহির হইয়া যায়। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায় যখন সমমরণে যাইতে চাইছেন, তখন সরকারের কি? অর্থাৎ আমি যদি স্বেচ্ছায় সমমরণে যাইতে চাই, মরতে চাই, তাহলে তো কেন মানে সরকারের কিছু না। তার যে আর তিলার্ধ বাঁচিবার স্বাদ নাই, অর্থাৎ তার আর তিল পরিমাণ বাঁচার কি নাই, কোনো ইচ্ছা নাই, কারণ তার স্বামী মরে গেছে। এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর পারে একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করে দেয়, তবে পুলিশের লোক জানিবে কেমন করিয়া। এখানে একটু তোমাদেরকে বলে রাখতে হচ্ছে, শুশ্রূষা মানে হচ্ছে সেবা, সেবা শব্দের একটা অর্থ যত্ন। তো তখন প্রাচীন সেই সময়ে সহমরণ প্রথাটা ছিল। তো এক্স্যাক্টলি আমাদেরকে একটু জানতে হবে যে সহমরণ প্রথা কি। সহমরণ প্রথা হচ্ছে জামাই যদি মরে যায়, জামাইয়ের সাথে সাথে বউ মরে যেতে হবে। বউ কিন্তু জীবিত, কিন্তু জামাইয়ের সাথে বউ আগুনে চিতায় পুড়তে হবে। তখনকার সময় এই সহমরণ প্রথা কিন্তু নিষিদ্ধ করে দিছে। জামাই মরছে মরছে, এটা লাগে কি বউ মরে যেতে হবে? এটা কোনো নিয়ম না। তো এই জন্য তখন কি হয়েছে, সহমরণ প্রথার ব্যবস্থা ছিল। তো তখন নেরার আত্মীয় কান্নাকাটি করে নেরাকে বলতেছে যে জঙ্গলের মধ্যে যদি আমার সহমরণের ব্যবস্থা করে দেয়, চিতে আগুন দেওয়ার জন্য যদি ব্যবস্থা করে দেয়, তাহলে তো এখানে আর কোনো সমস্যা নাই, গ্রামের মানুষজন জানবে না। এমন কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়ে তার কান্না শুনিলে চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, হ্যাঁ, অনেক জিনিস জোগাড় করা চাই, কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন। হ্যাঁ, চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হওয়ার তা তো হয়েছেই, আর বাইরে গিয়ে কি হবে, রাতটা কাটুন না। অর্থাৎ নেরা যখনই বলছে ঠিক আছে আমি তাহলে গিয়ে, এতক্ষণ সে স্বামীর লেগে কিন্তু মরে যাইতেছে, সেই স্বামীর লগে একসাথে মরবো। এখন যখন নেরা বলতেছে তাহলে আমি একটু পাড়ার মানুষদেরকে খবর দিয়ে আসি, এবার চোখ টোক মুছে বললো না যাওয়া লাগবে না, তুমি আমার সাথে রাতটা থেকে যাও, বুঝছো? এখন সে আর স্বামীরে নিয়ে থাকতে পারবো না, এতক্ষণ সে স্বামীর জন্য মরে যাইতেছে। এটা হচ্ছে বেডি মানুষ।
বলিলাম অনেক কাজ, না গেলেই যে না। তিনি বলিলেন হোক কাজ, তুমি বসো। বলিলাম বসলে চলবে না, এবার খবর দিতেই হবে। পা বাড়াইবে মাত্র তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। বেডি মানুষ। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকায় তিনি নির্ভয় 25 বছর একাকী ঘর করিয়াছেন। তার মৃত্যু যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকারের রাত্রে 5 মিনিটের জন্য সইবে না। বুক কিছুতেই ফাটে তো সে মৃত স্বামীর কাছে একলা থাকিলে। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য না। অর্থাৎ এই স্বামীর এই বইয়ের ঘটনা, এটা আমার তুচ্ছ করা উদ্দেশ্য না, কিংবা তাহা খাঁটি নয় কোথাও বলা আমার অভিপ্রেয় না। অভিপ্রেয় মানে কি? ইচ্ছা। অর্থাৎ এই মহিলা যে তার স্বামীকে ভালোবাসে নাই, এটা আমি বলতে চাই না, এটা বলারও ইচ্ছা নাই। কিংবা একজনের ব্যবহারে চূড়ান্ত মীমাংসা হয়ে গেল, তাহাও না। অর্থাৎ এই বেডি এমন করছে দেখে সব বেডি এমন করবো, ঘটনা এমনও না। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি, যাহা উল্লেখ না করিলেও আমি এই কথা বলতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করিবা অনেকে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করতে পারে না। ইহা খেয়াল করে দেখো, ইহা আরেক শক্তি যাহা স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরও হয়তো তাহার সন্ধান পায় না। অর্থাৎ স্বামী স্ত্রী 100 বছর যদি ঘর করে, যদি সে 100 বছর ঘর করে, কিন্তু এই যে স্বামীর লাশ নিয়ে থাকবে, এই ভালোবাসা, এই ইচ্ছা শক্তি, এটা আসলে সবার মধ্যে আমরা দেখি না। এখানে সেই ঘটনার কি করা হয়েছে? এখানে সেই ঘটনার বর্ণনা করা হয়েছে। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? ওকে, এবার চলো আমরা একটুখানি দেখি আমাদের কোশ্চেন সলভের পালা। এবার আমরা দেখি কার মৃত্যু সময় ন্যাড়া উপস্থিত ছিল, বলো। এর বলছে ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। উক্তিটা কার? উত্তর হচ্ছে ন্যাড়ার আত্মীয়র। ন্যাড়ার আত্মীয়র বউ, আত্মীয়ের বউ। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে ন্যাড়ার আত্মীয়। ন্যাড়ার আত্মীয় কত বছর বয়সে স্বামীর সাথে ঘর করেছে? উত্তর হচ্ছে 25 বছর। পড়েছো? এবার মনে রাখতে হবে, এই সংখ্যা টংখ্যা এগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবা না। ওকে, সো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের যে বিলাসী গল্প, এই বিলাসী গল্পটা ইনশাল্লাহ শেষ করব। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো? বিলাসী গল্পের ফার্স্ট পার্ট। ইনশাল্লাহ এরপরে আমরা সেকেন্ড পার্ট নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে, তো আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব বাকিটা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।